পর্ব ২৬। হৃদের কালো মার্সিডিজ গাড়িটা খানবাড়ির গেট ধরে ঢুকতেই বাগানের চত্বর থেকে আরাফ খান তাকালো সেদিকে। বাড়ির মালিকদের সঙ্গে দাঁড়িয়ে কাজ দেখছিলেন তিনি। অসময়ে হৃদের গাড়িটা বাড়ির গেটে ধরে ঢুকতে দেখে তিনি সেদিকে এগিয়ে আগায়, হাতের লাঠিটা বর করে। আজকাল হৃদের মতিগতি ভালো ঠেকছে না ওনার কাছে। যে ছেলেকে ধরে বেঁধে চট্টগ্রাম আনা যেত না, সেই ছেলে আজকাল ঘন ঘন পাড়া পড়ছে চট্টগ্রামের মাটিতে। ব্যাপারটা সন্দেহজনক, ভীষণ রকমের সন্দেহজনক। তিনি আরো দুদিন আগেই শুনেছিল এই ছেলে চট্টগ্রামে এসেছে, ওনাদের সাথে দেখা না করে মুরাদপুর ফ্ল্যাটে পড়েছিল দুদিন। কেন পড়েছিল জানা নেই, সেই কারণটা আপাতত তিনি জানেন না। শুনেছে এর মধ্যে বাবা নিহাল খানের সঙ্গে দেখা করেছেন রিত, কিন্তু ওনাদের কাছে আসেননি, দেখাও করেননি। এমনটাও তো না যে রিত চট্টগ্রামে তার বাবার কাজে এসেছে। তিনি বেশ বুঝতে পারেন রিত তার মতলবে আজকাল হুটহাট চট্টগ্রামে চলে আসে। তাছাড়া রিত যদি তার বাবার কাছে চট্টগ্রামে আসাই হতো, তাহলে মুরাদপুর না, নিজের বাড়িতে আসতো, ওনাদের সাথেই থাকতো। কিন্তু হৃদের মুরাদপুর থাকার পেছনে নিশ্চয়ই সাংঘাতিক ব্যাপার স্যাপার আছে ওনার মনে হয়। নয়তো এই ঘাটতেরা খেড়া হৃদ খান এমনি এমনি কোথাও পড়ে থাকার মানুষ না। যেখানে এই ছেলে বাবা মার বিচ্ছেদের পর নিজের বাড়িতে না থেকে নিজের আলাদা বাড়িতে উঠেছে, সেই ছেলে আর যাই হোক অন্তত মতলব ছাড়া মুরাদপুরে পড়ে থাকবেন না। বিচক্ষণ আরাফ খান হাতের লাঠিটা বর করে সামনে এগোলো। হৃদকে দেখলো গাড়ি থেকে নেমে কেমন ঘুমুট গম্ভীর মুখে হন হন করে চলে যেতে বাড়ির ভেতর পথে। কিন্তু মাঝপথে পথ আটকে দাঁড়ালো আরাফ খান। যাওয়ার পথে বাধা পাওয়ায় বিরক্তি কপাল ঘুটল হৃদ। আরাফ খানের দিকে তাকিয়ে বিরক্তি কণ্ঠে বলল, কি সমস্যা, কি চাই? চাই তো অনেক কিছু, কিন্তু তুই তো দিতে অক্ষম। তুই তো আমার বউ না, নাতি হোস, দিবি কেমনে? আরাফ খানের রসিকতা কথায় হৃদের বিরক্তি বাড়ে। এমনি মন মেজাজ ভালো নেই, বউয়ের সাথে রাগারাগি করেছে সে। হৃদ বিরক্তি নিয়ে পাশ কাটিয়ে চাইলো আরাফ খান, কিন্তু আবার একইভাবে আরাফ খান সামনে এসে দাঁড়ালো। জহুরি দৃষ্টিতে হৃদের পা থেকে মাথা অবধি পরখ করলো একবার। হৃদের বাম হাতের কবজিতে বেশ বড়সড় একটা ব্যান্ডেজ, চোখের উপরেও ওনার, সাথে কপালেও দেখলো একটা ওয়ান টাইম ব্যান্ডেজ করা। সে অল্প সময়ে তিনি ভাবলেন হৃদ হয়তো মারামারি করে নিজের মাথা আর হাত ফাটিয়ে এসেছে। তাই তিনি তীক্ষ্ণ গলায় হৃদকে প্রশ্ন করে বলল, তোর এই অবস্থা কেন? কি করে এসেছিস তুই? হৃদের সোজা সবটা উত্তর, বিয়ে করে এসেছি। আরাফ খান বলতে দেরি, কিন্তু হৃদের তৎক্ষণাৎ উত্তর আসতে দেরি হলো না। চট করে লিপ্তিত গলায় বলে ফেললো কথাটি। হৃদ স্পষ্টবাসী, সে কখনো কোনো কথায় মিথ্যা বা লুকোচুরি করে না, আর না কাউকে পরোয়া করে। স্থান কাল মানুষ ভেদে করেও সে সর্বদা স্পষ্ট ভাষায় কথা বলতে পছন্দ করে। বলেও আরাফ খান জানেন হৃদ স্পষ্টবাসী, সর্বদা সত্য কথা বলে। তারপরও তিনি হৃদের এই বিয়ে করে এসেছি এই কথাটা বিশ্বাস করলেন না। বিশ্বাস না করার পিছনে অবশ্য কারণ আছে। বিগত কয়েক বছর ধরে হৃদকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন ওনারা, কিন্তু সে রাজি নয়। এমনকি হৃদ বিয়ে করবে না বলে এ নিয়ে বাসায় তুমুল হুলস্থুল পাকিয়েছিল। কত কাহিনী করলো হৃদ বিয়ে করবে না বলে। সেজন্যই তো বাধ্য হয়ে হৃদ থেকে 3 বছরের ছোট 27 বছরে ফাহাদকে বিয়ে করালো। নয়তো হৃদের আগে বিয়ে করাতেও হৃদকে আগে বিয়ে করাতেন ওনারা। এখন এত কাহিনীর পর যদি হঠাৎ করে হৃদ এসে বলে সে বিয়ে করে এসেছে, তাহলে ওনারা বিশ্বাস করবে না, এটাই স্বাভাবিক। হলোও তাই। আরাফ খান হৃদের কথায় বিয়ের কথাটা একরত্তিও বিশ্বাস করেননি। উল্টো তিনি ভাবলেন হৃদ ওনার সাথে হেয়ালি করছেন। সেজন্য তিনি হৃদের সাথে হেয়ালিপনা করেই বলল, বিয়ে করে এসেছিস ভালো কথা, কিন্তু তোর এই অবস্থা কেন? বিয়ে করতে কি যুদ্ধ করা লাগে নাকি? আঘাত পেয়েছিস কিভাবে? আবারও হৃদের দায় সারা উত্তর আসলো, বউ মেরেছে। বউ মেরেছে? আরে সাব্বাস, বউয়ের হাতে মার খেয়ে এসেছিস অবশেষে। আমার তো গর্ববোধ হচ্ছে তোর বউয়ের উপর হৃদ। বাপরে, কি সাংঘাতিক ব্যাপার স্যাপার। হৃদ খানকেও কেউ পেটায়? তোর বউ কিন্তু আমার একটা ধন্যবাদ দেওয়া দরকার হৃদ। বাঘিনীর বাচ্চা সে, তোকে মারার মতো দুঃসাহস কাজটা সে করে ফেললো। আরাফ খানের কৌতুক কথায় দাঁতে দাঁত চাপলো হৃদ। রাগ বাড়ছে, সেজন্য চোয়াল শক্ত করে যেতে, সামনে থেকে সরো দাদা ভাই, ভালো লাগছে না। হৃদ আবারও পাশ কাটাতে চাইলে বাধা দিল আরাফ খান। তিনি যেন আজ শপথ করেছেন সর্বোচ্চ বিরক্ত করবে। তিনি হৃদের দাঁড়াতে খোঁচা মেরে বলল, আমাকে তোর ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। আমি কি আর তোর বউ লাগি আমাকে তোর ভালো লাগবে? ভালো লাগার মানুষের কাছে তো মার খেয়ে এসেছিস, আর কি চাই বল? এমন বউ সোহাগী স্বামী কতজন হতে পারে? তুই তো সাংঘাতিক কপাল নিয়ে জন্ম নিয়েছিস রে, সোজা স্বামী পেটা বউ পেয়েছিস। তোর ভাগ্যটা ভালো বুঝলি। আমার বউ তো খালি আদর করে, মারে না।
আরাফ খানের খোঁচা মারা হেয়ালি কথায় হৃদ দাঁতে দাঁত পেছে জোরপূর্বক আরাফ খানকে পাশ কাটিয়ে হনহন চলে গেল বাড়ির ভিতরে। হৃদকে চলে যেতে দেখে বৃদ্ধ বয়সে ঝুলন্ত চামড়ায় সুন্দর হাসলেন তিনি। হৃদের চলে যাওয়ার দিকে হাসতে হাসতে ঘুরে সামনে তাকাতে তক্ষুনি চোখে পড়ল আসিফকে। হৃদের গাড়ি পার্কিং করে এদিকটায় আসছে, কিন্তু আসিফের ভাবভঙ্গি এমন যেন সে চুরি করে ধরা পড়ে যাওয়ার নেই অবস্থা। আরাফ খান তীব্র দৃষ্টি দেখে আসিফের চুলের মতন চট করে ধরে ফেললেন। আসিফ যে উনার হাত থেকে পাওয়ার জন্য পলায়ন চাইছে সেটা বুঝতে পেরে আসিফের বয়টা আরো বাড়িয়ে দিয়ে তখনই হাত রাখলো আসিফকে। এই হৃদ ভাইয়ের বলদ, এদিকে আই। আসিফ থতমত মুখে আরাফ খানের দিকে এগিয়ে আসলো। পালাতে গিয়েও আরাফ খানের চোখে ধরা পড়ে যাওয়ায় বুক হাসলো। মাথা চুলকাতে আরাফ খানের সামনে দাঁড়াতে সন্দেহজনক দৃষ্টিতে আসিফকে বকল করে বলল, কি ব্যাপার? কাহিনী কি বলতো? আজকাল ঘন কি করিস তোরা চট্টগ্রামে? কি চলে তোদের? আসিফ ভুকা হেসে উত্তর দিয়ে বলল, কিছু চলে না দাদা ভাই, এমনি কাজে এসেছিলাম আমরা। কি কাজে আসলি শুনি? তো হৃদ ভাই যে বলে গেল সে বিয়ে করেছে, ঘটনা কি সত্য? আসিফ একইভাবে বোকার মতো বলল, হৃদ ভাই বলছে এমনটা? যদি বলে থাকে তাহলে হবে হয়তো সত্য। আমি কিছু জানি না। সারাদিন তো থাকি এদের সাথে বলদের মতন। আবার বলছিস জানিস না কিছু? সত্যি করে বলতো ওদের মধ্যে কি চলে? আমার তো তোদের কেমন সন্দেহ লাগে। কোন সম্পর্কটা জড়িয়ে পড়িস তোরা আবার ছিটকে দূরে যাওয়ার মতো হাঁটলো আসিফ। নাক মুখ কুচকে হাজারি করার মতো করে বলল, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। কি বলেন দাদা ভাই? হৃদ ভাই আমার বস হয়। আমার কাজই হৃদয়ের সঙ্গে থাকা, নয়তো আমি মেয়েতে ইন্টারেস্ট। তোদের ইন্টারেস্ট কেমনে? হ্যাঁ, কোনদিন তো দেখলাম না। দুই বলদের একটা মেয়ে পটাইতে খালি বলদের সারাদিন একজন নাম ডাকিস। তুই জপিস হৃদ ভাই করে, আর তোর ভাই মরে আসিফ করে। এখন আমরা তোদের প্রেমিকা মনে করতেই পারি। নাউজুবিল্লাহ কথা বললেন না দাদা ভাই। হৃদ ভাইয়ের ভাবি আছে, ভাই শুনলে আমাকে জারবেন। হৃদ ভাইয়ের ভাবি আছে মানে? হৃদ কি ভাবি ইন্টারেস্ট নাকি? আমতা করে আসিফ বলল, না মানে ভাইয়ের ভাবির সাথে সম্পর্ক আছে। আরাফ খান অবাক হওয়ার করে বলল, কি বলিস এসব? হৃদ শেষমেশ ভাবির সাথে সম্পর্কে জড়ালো আসিফ। বউটা কার বউর সাথে পরকীয়া করছে হৃদ? ভয়ে ভিতরটা মুসুর দিয়ে উঠল আসিফের। কথায় সে অনেক কিছু বলে ফেলেছে আরাফ খানকে। যদি এসব কথা হৃদের কানে যায় তো আসিফকে আস্ত রাখবে না। হৃদ পছন্দ করে না ওর পার্সোনাল লাইফ সম্পর্কে কাউকে শেয়ার করা। আসিফ আরাফ খানের কথায় ফ্যাসাদে পড়ে কিভাবে যে মুখ ফসকে কথাগুলো বেরিয়ে গেছে। এখন আসিফ যদি আরো কিছুক্ষণ আরাফ খানের সম্মুখে দাঁড়িয়ে থাকে তাহলে তিনি খুঁচিয়ে বাকি কথাগুলো আসিফের পেট থেকে বের করবে নিশ্চিত। আসিফ নিজেকে বাঁচাতে হঠাৎ করে দৌড় লাগালো বাড়ির ভেতরের দিকে। আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে যায় আরাফ খান। তিনি যখন বুঝতে পারেন আসিফ ওনার থেকে বাঁচতে দৌড় লাগিয়েছে, ঠিক তখনই আসিফের যাওয়ার পথে খানিকটা চেঁচিয়ে উঠলেন তিনি। বললেন, আরে বলে তো যা, কার বউয়ের সাথে পরকীয়া করে বেড়াচ্ছে? মেয়েটাকে? আসিফ দৌড়ে পালাতে খানিকটা চেঁচিয়ে জানালো, মেয়েটা আপনাদের আত্মীয় হয় দাদা ভাই। আত্মীয় কথা মাথায় আসতে আরাফ খানের মাথায় আসলো প্রথমে শশীর নামটা। মেয়েটার সাথে হৃদের সম্পর্কের কথা শুনেছিল ওনারা আরো কয়েক বছর আগে। দুজনকে বিয়েও দিতে চেয়েছিল, কিন্তু শশীর বয়স কম হওয়ায় শশীর পড়াশোনা শেষ হয়নি বলে বিয়ে আর হয়নি। তারপর কি হলো কি জানি, বিয়ে করবে না বলে একেবারে বেঁকে বসলো। আরাফ খানের মনে হলো হৃদ আবারও হয়তো শশীর সাথে প্রেমের সম্পর্কে মজেছে। যদি তাই হয় তাহলে এবার দুটোকে ধরে হাতে নাতে বিয়ে সেরে ফেলবেন ওনারা। বহমান নদীর স্রোতের মতোই সময় তার নিজস্ব গতিতে যাচ্ছে। হৃদ মায়ের উপর রাগ নিয়ে চট্টগ্রাম শহর ছাড়লো। আজ গোটা 35 দিন হলো। এতে মায়ের অবশ্য ভাবান্তর নেই। সে হৃদের জন্য মোটেও চিন্তিত নয়, বরং সে সেদিনের পর নিখোঁজ স্বামীকে নিয়ে বেশ চিন্তিত। হৃদ চুক্তিপত্রের কাগজগুলো মায়াকে ফেরত দেয়নি, উল্টো মায়াকে হুমকি দামকি দিয়ে শাসিয়ে গেল। এখন মায়ের ভয় হয় যদি হৃদ কোনোভাবে মায়ের স্বামীর জন্য অস্থির উন্মাদনা হয়ে সেদিন হৃদের হাতে মার খেয়ে বাসায় এসে প্রথমে নিজের স্বামীকে ফোন দিয়েছিল খোঁজ নিতে। হৃদ মায়ের স্বামীর ক্ষতি করার আগে সাবধান করতে চেয়েছিল লোকটাকে, কিন্তু আফসোস মায়ের ফোন কলই সেদিন হতে আজ পর্যন্ত লোকটা রিসিভ করেনি। আর না কল ব্যাক করেছে। মায়া জানে না কেন লোকটা মায়ের কল রিসিভ করে না।
মায়া মনে করলো সে প্রথম রাতে ওই লোকটার সাথে রাগারাগি করে অনেক কিছু বলে ফেলেছিল। বিদায় মায়ের স্বামী অপমানিত হয়ে কল রিসিভ করছে না। আসলে দুষ্টা মায়ারই। মায়া বাড়াবাড়ি করে অনেক কথা বলে ফেলেছিল সেদিন। প্রথম ফোন আলাপে এত বাজে ব্যবহার করা ঠিক হয়নি মায়ার। মায়া কষ্ট বাড়ে, সেই সঙ্গে সঙ্গী হয় কান্না। দিশেহারা মায়া হঠাৎ করে কেমন যেন উদাসীন হয়ে পড়ল সব কিছুর উপর। কিশোরী মনটাকে বুঝতে না পেরে প্রায় প্রতিদিন নিখোঁজ স্বামীর খোঁজ নিতে কল দেয় রিতকে। ব্যাপারটা স্বাভাবিক হলে হয়তো রিত মায়ের কল রিসিভ করতো, স্বাভাবিকভাবে অপরিচিত থেকেই বউয়ের সাথে ফোন আলাপ চালাতো। কিন্তু বিষয়টা রিতের কাছে স্বাভাবিক ঠেকলো না। যবে থেকে বুঝতে পারলো মায়া রিতকে নিয়ে পজিটিভ কিছু চিন্তা করছে না, তবে থেকে সে অস্থির হলো। রিত মায়ের স্বামী হয় এই সত্যটা যদি মায়া কখনো জানতে পারে, তাহলে সে রিতকে স্বামী হিসেবে মানতে নারাজ হবে, তার থেকে তালাক চাইবে। এই কথাটা রিতের মাথায় আসতেই রিতের শরীর রাগে টকবগিয়ে ওঠে তীর তীর করে। এই রাগে জিদে রিত মায়ার কোনো ফোন কল রিসিভ করে না, আর না কল ব্যাক করে, বরং রিত ইচ্ছা করে মায়াকে ইগনোর করে। রিত শুরু থেকে মায়ের সাথে সম্পর্কে জড়াতে চায়নি, বরং তার অজানা বউ সম্পর্কে প্রথমে জানার কোনো ইন্টারেস্ট ছিল না। কিন্তু হঠাৎ করেই মায়াকে প্রথম দেখে সে সন্দেহের বসে অজানা বউয়ের খোঁজ করলো। তারপর বউয়ের হদিশ না পাওয়ায় রিত এক প্রকার জেদ নিয়ে বউকে খুঁজে বেড়ালো। খুঁজে খুঁজে যখন রিত দিশাহারা হয়ে উঠেছিল বউকে না পেয়ে, তখন রিতের মনে অচেনা অচেনা বউয়ের প্রতি অস্থির টান আর প্রচুর ইন্টারেস্ট জন্ম নিল। তারপর সেই ইন্টারেস্ট থেকে আজ এই পর্যন্ত এসে দাঁড়ালো। অবশেষে বউয়ের খোঁজ পেল। কোনো এক অজানা অধিকার নিয়ে বউকে খুঁজে পাওয়ার প্রথম দিনই থাপ্পড় মেরে বসলো রাগে। তারপর রিত কেমন কেমন করে যেন বউয়ের প্রতি নজর রাখতে শুরু করলো, বউয়ের চারপাশটা তার হাতের মুঠোয় রাখলো। তবে তখনও রিত বউকে নিয়ে শিওর ছিল না তার ভবিষ্যতে একত্রে হবে কিনা, বা আদৌ সে লুকায়িত সম্পর্কটার সাথে জড়াতে চায় কিনা। কিন্তু যবে থেকে বুঝতে পারলো বউ তার জন্য দিশেহারা অস্থির পাগল হয়ে আছে তারই খুঁজে, তবে থেকে হৃদের দৃষ্টি বদলায়। বউ তাকে না দেখে না জেনেই ভালোবাসে, সে খারাপ কোনো মানুষ হতে পারত, এমনটা জেনেও তার সাথে সংসার করতে চাওয়ার মনোভাবটা হৃদকে খুবই আকৃষ্ট করেছে। এই যে তার বউ তাকে খোঁজ পাওয়ার জন্য দিশেহারা হয়ে আছে, এটা হৃদকে প্রচুর মানসিক শান্তি দেয়। ভাবে তার বউ তাকে ভালোবাসে, আর বউয়ের এই ভালোবাসাটা অনুভব করতে গিয়েই কিভাবে যেন হৃদ বউয়ের মায়ে পা পিছলে পড়ে যায়, একেবারে নাক মুখ ডুবিয়ে। সে মায়া কাটিয়ে ওঠার সাধ্য আর হৃদের নেই। হৃদ অনুভব করতে পারে তার বউয়ের প্রতি টান দিন দিন বেড়েই চলছে। তার মনে হচ্ছে সে খুব শীঘ্রই বউর জন্য পাগল টাগল হয়ে যাবে। তখন তার এই অবস্থাতে হয়েছে, তার বউ যাই করুক না কেন সবই তার ভালো লাগে। মনে হয় তার সাথে এমন আতপাগলা বউটাকে মানায়। জীবনে এন্টারটেনমেন্টের জন্য হলেও এমন একটা আতপাগল বউ থাকা জরুরি। এই যে তার বউ তাকে এত আগ্রহ নিয়ে দিনে দিনে অবসেকশনে জেদ্দি পাগল বানাচ্ছে, আর সে দুর্বল হার্টে পরিণত হয়ে বউ পাগল হচ্ছে। এখন যদি শুনতে হয় তার বউয়ের ভালোবাসা মূলত তার জন্য নয়, তাহলে কেমনটা লাগে? কোনো স্বাভাবিক ব্যক্তি কি স্বাভাবিক থাকতে পারবে? অস্বাভাবিকের নেই মাথা গরম হয়ে যাবে না? হৃদের অবস্থাও সেম। সে পারছে বউকে থাপড়িয়ে লাল লাল করে দিতে। বেয়াদব বউ একটা কপালে জুটেছে তার। এই বউয়ের জন্য সারাক্ষণ হৃদের মন মেজাজ গরম হয়ে থাকে। সে এমনি রাগী রক্তটা মানুষ, অল্পতেই রেগে যাওয়ার ভেমো আছে, সেখানে বউটার জন্য মাথাটা তার আরো গরম হয়ে থাকে আজকাল। মনস্তান্ত্রিক চিন্তা ভাবনায় হৃদ ফুস করে নিঃশ্বাস ফেললো। অফিস কক্ষের ঠাই গ্লাস ভেদ করে তাকালো ব্যস্ত শহরে। বউটার জন্য কেমন মন পুড়ছে তার, কিন্তু তারপরও সে নিরুপায়। সে বউকে নিচ থেকে ধরা দেবে না বলে জিদ ধরে বসে আছে, আর সেই জেদই এখন মন পড়ছে। হৃদ হাতে হাতে ল্যাপটপের শাটার টেনে বন্ধ করলো। কিছুই ভালো লাগছে না। হৃদ উঠে দাঁড়াতে গিয়ে টেবিলের উপর রাখা অবহেলিত আধুনিক ফোনটা তখনই প্রাইভেট করে উঠলো। হৃদ উঠে দাঁড়াতে দাঁড়াতে সেদিকে তাকালো, চোখে ভাসমান হলো বেয়াদব বউ নামটি। হৃদ কলটি রিসিভ করলো না, বরং অবহেলিতভাবে ফোনটা জায়গায় পড়ে থাকলো। সে আপাতত বউয়ের ফোন রিসিভ করবে না বলে জেদ করে আছে। যেভাবে হৃদের মনটা পড়ছে সে ঠিক সেভাবে বউকে তার দহনে পোড়াবে বলে স্থির করলো। হৃদ ফোন রিসিভ না করায় মায়া উদাস মনে কান থেকে ফোন নামিয়ে টেবিলের উপর রাখলো। হতাশায় বাড়ি নিঃশ্বাস ফেলে আবারও কল দিতে চাইলে পাশ থেকে বাধা দিল জুই। রাগান্বিত গলায় বলল, তুই তো আত্মসম্মান বোধ ছাড়া কিভাবে হলি ঋতু? একটা মানুষ তোর ফোন রিসিভ করে না, তারপরও বেয়ামি করে রোজ রোজ কল দিস তো? হই তোর লজ্জা থাকা উচিত। কলেজ ক্যান্টিনে দ্বিতীয় তলার কোনায় টেবিলে গুল ভরে বসে থাকা চারজন। মায়ের মুখোমুখি জুই বসে কপাট রাগ দেখিয়ে কথাগুলো বলল মায়াকে। মায়া জুইয়ের কথার উত্তর দিয়ে দৃঢ় মনে বলল, লজ্জা আত্মসম্মান বোধ দুটোই আছে আমার জুই, কিন্তু তাই বলে
সব জায়গায় আত্মসম্মান দেখাতে নেই। বিশেষ করে একটা সম্পর্ক সুস্থ রাখতে গেলে মাঝে মধ্যে নিজের আত্মসম্মান বোধটা খোয়াতে হয়। সব জায়গায় সবকিছু চলে না। আমার সম্পর্কটাও ঠিক তাই, ভীষণ নড়বড়ে একটা সম্পর্ক। তাই আমার অসুস্থ সম্পর্কটাকে আগে সুস্থ করি, তারপর না হয় আত্মসম্মান বোধটা দেখানো যাবে। শ্রম না করে ভালো ফসলের চিন্তা করা যেমন বোকামি, ঠিক তেমনি একটা সম্পর্কে ভালোবাসা তৈরি না করে তার উপর অভিমান করে আত্মসম্মান বোধ নিয়ে বসে থাকলেও উপাসটার মানুষটা কখনো আমার কদর বুঝবে না। আমার কদর বা গুরুত্ব সামনের মানুষটাকে বোঝাতে গেলে আমাকে অবশ্যই সেই মানুষটাকে স্পেশাল ফিল করাতে হবে, তবেই না সে আমার জন্য পাগল হবে। এখন দুনিয়াটা গিভ অ্যান্ড টেকের নিয়মে চলেছে, ওই এক হাতে দাও অন্য হাতে নাও। তাই আমারও বাসায় আর কিছু কেউ পেতে নেই? হলে অবশ্যই কিছু দিতে হবে। আজ আমি তাকে পাত্তা দিচ্ছি, কাল সে আমাকে গুরুত্ব দেবে, এটাই তো নিয়ম, তাই না? মায়ের জ্ঞানী জ্ঞানী কথায় বেশ অসন্তুষ্ট হলো জুই। তারপরও রাগ রাগ নিয়ে বলল জুই, তুই এত পাত্তা দেওয়ার পর যদি ওই লোকটার থেকে গুরুত্ব না পাস তাহলে কি করবি তুই? মায়া উত্তর আসলো একইভাবে, জিয়তা দেখিয়ে বলল, সে আমাকে গুরুত্ব দেয় তুই। এই যে এই দেই বলেই তো আজ পর্যন্ত আমার কলটা কখনো কেটে দেয়নি। আর না, আমার নাম্বারটা দেখে ব্লক লিস্টে ফেলেছে। আমার কি মনে হয় জানিস জুই, লোকটা কোনো কারণে হয়তো আমার উপর রাগ করে আছে, আর সেই রাগ নিয়ে হয়তো আমার সাথে কথা বলতে চাইছে না। হতে পারে আমার প্রথম দিনের ব্যবহারে লোকটা অসন্তুষ্ট, আমার উচিত হয়নি তার সাথে এভাবে রেগে কথা বলার। মায়ের কথায় এবারও জুই সন্তোষ গলায় ঝেড়ে বলল, তোর কাছে আদৌ তোর জামাই কোন দোষ পাওয়া যাবে বলে মনে হয় না। তোর জামাই তো নিষ্পাপ মানুষ। মায়া ফোন চালাতে চালাতে সত্য করে সম্মতি দিল। জুই মুখ কুচকে বলল, জামাই পাগলি। জুয়ের অসন্তোষ গলায় কথাটা বলল। মায়া শুনেও না শোনার মতো বসে রইল ফোনের চোখ রেখে। হাতের টাচে আবার কল লাগালো রিতকে, কিন্তু এর মাঝেই ফুরন কেটে শ্রেয়া মায়ের কল কেটে হরখর করে বলতে লাগলো, মায়া একটা কাজ করলে কি হয়, তোর জামাই কেমন লোক তার চরিত্রের একটা পরীক্ষা করে দেখ আগে। তুই তো তাকে ভালোবাসিস, তাই না? তোর জানা উচিত লোকটা কেমন চরিত্রের। তাছাড়া লোকটার জানা উচিত কল রিসিভ করে না, হয়তো নাম্বার পরিচিত দেখে। তুই একটা অপরিচিত নাম্বার থেকে লোকটাকে কল দিয়ে দেখ রিসিভ করে কিনা, বা অপরিচিত মেয়েদের সাথে সে যে কেমন স্বভাব রেখে কথা বলে, এই নিয়ে একটা পরীক্ষা তো করাই যায়, তাই না? মায়ের সরল চোখে তাকালো শ্রেয়ার দিকে। কথাটা মন্দ বলেননি শ্রেয়া, একটা পরীক্ষা তো মায়া করতেই পারে, যা মায়ের চরিত্র পরীক্ষা করতে তাই না? মায়া নাম্বারটা দিয়ে একবার কথা বলছিল ওরা, সেজন্য হয়তো লোকটা মায়ের নাম্বার চিনতে পেরে এখন রিসিভ করে না। তাই মায়া শ্রেয়ার কথাটা সেই মুহূর্তে বেশ সংযতি মনে হলো, কিন্তু কথা হলো কার ফোন দিয়ে কল করবে। এ কথাটা জানাতেই নাদিয়া তক্ষুনি নিজের ব্যাগ থেকে মোটামুটি দামি একটা ফোন বের করে দিল মায়াকে। মায়া সেটা সহজভাবেই গ্রহণ করলো। নাদিয়া বেশ ভালো পরিবারের মেয়ে, অনেক টাকা পয়সা আছে নাদিয়ার বাবার, সেক্ষেত্রে নাদিয়ার হাতে একটা দামি ফোন থাকা অস্বাভাবিক কিছু না। মায়ের এদের মুখস্থ নাম্বারটা হাতে হাতে নাদিয়ার ফোনে টাইপিং করে রিতকে কল লাগালো। মায়ের বেশ জিও ছিল, রিত এই অপরিচিত নাম্বারটার দিকে কলটা রিসিভ করবে না, কিন্তু রিত মায়ের জিও যোগ করে কয়েক সেকেন্ডের মধ্যেই কলটা রিসিভ করে ফেললো। এতে মায়া হতাশ হলো। মায়া বাড়ি হতাশায় ডুবে গিয়ে বলল, হ্যালো বাবু। কে? আমি তোমার বাচ্চার মা। মায়াকে ফের হতাশায় ডুবিয়ে দিয়ে রিত উৎফুল্লতা দেখিয়ে কথা মিলিয়ে বলল, হ্যাঁ বাবু বলো। আই মিস ইউ টু বাবু। মায়া উদাস গলায় বলল, আমার বাবু কি করে? তোমার বাবু তার বাবুর আম্মুকে বসে বসে মিস করে চান। তাহলে আজকে বাসায় তাড়াতাড়ি চলে আসো, আমি অপেক্ষা করছি। হ্যাঁ বাবু, আর একটু পরে চলে আসবো। আমার বাবু ডেকেছে, আর আমি না এসে পারি? বলো, আজকে রাতে খেলা হবে চান, তুমি আর আমি। মায়া লজ্জায় থতমত খেয়ে বসলো। লোকটা এমন উল্টাপাল্টা কথা বলবে সেটা ধারণাতেও ছিল না মায়ার। মায়া থতমত খেয়ে চোখ তুলে তাকালো মুখোমুখি বসা জুই, শ্রেয়া আর নাদিয়ার দিকে। সবাই উৎসুক হয়ে ওদের কথা শুনছে আগ্রহী হয়ে। ফোনটা লাউড স্পিকারে দেওয়া। মায়া এক পলক জুই, নাদিয়া, শ্রেয়াকে দেখে নিয়ে থতমত গলায় বলল, বাবু। হ্যাঁ বাবু। মায়া আমতা আমতা করে বলল, আই লাভ ইউ টু বাবু। হৃদের কথা বলার সময় আসিফ তাড়াহুড়ো করে ঢুকছিল কক্ষে, হাতে কিছু ডকুমেন্ট নিয়ে। হৃদকে বাই ডাকতে হৃদ আসিফকে থামিয়ে দিয়ে বলল, এই ডিস্টার্ব করিস না তো, দেখিস না আমার বাবুর আম্মু ফোন করেছে। ব্যস্ত আছি, তুই বাইরে যা। আসিফ হতবুদ্ধি হয়ে ড্যাপ ড্যাপ করে হৃদের দিকে তাকিয়ে থেকে বেরিয়ে গেল আস্তে করে। মূলত আসিফের মাথায় হৃদের কথা আগামাতা কিছুই ঢুকলো না। এই বাবুর আম্মুটা আবার কে? হৃদ কখন বাবু জন্ম দিল তাও বুঝলো না। আসিফ বেরিয়ে যেতে একই উৎফুল্লতা দেখিয়ে বলল, হ্যাঁ বাবু বলো, বাচ্চারা কি খেয়ে ঘুমিয়েছে? হ্যাঁ। তা কি খাওয়ালে? মার্কেটের দুধ তো শেষ, আমি তো এখনো আনি নাই। তা তুমি কোত্থেকে দুধ খাওয়ালে?
হৃদের বেগতিক কথায় মায়া হরহর করে কলটা মিউট করলো। লজ্জা সেটিয়ে জুইয়ের দিকে ফোনটা এগিয়ে দিতে দিতে বলল, আমি আর কথা বলবো না, তুই কথা বল জুই। লোকটা কেমন কেমন করে যেন কথা বলে, আমার লজ্জা লাগে। মায়ের কথায় নাক মুখ কুচকে জুই বলল, আমি কেন কথা বলতে যাব? তোর জামাই, তুই কথা বল। তাছাড়া এসব বেফাস কথা তুই আগে শুরু করেছিস। তুই কেন আগে আগে বলতে গেলি? তুই তোর বাচ্চার মা হোস, এখন তো সে এসব বলবেই। বাচ্চাদের খোঁজ নেবে না? পাশ থেকে শ্রেয়াও জুইয়ের কথায় সম্মতি দিয়ে বলল, ঠিক ঠিক, জুই ঠিক বলছে। মায়া, তুই আগে কথা শেষ কর। কলটা বেশিক্ষণ মিউট করে রাখলে লোকটা বুঝে যাবে আমাদের ফোন দি। শ্রেয়ার কথায় মায়া তক্ষুনি আনমিউট করে ফের কলটা লাউড স্পিকার রেখে বলল, জান। হ্যাঁ জান, কল মিউট করে কোথায় গিয়েছিলে? বাচ্চারা কি কান্নাকাটি করে তোমাকে বেশি জ্বালাচ্ছে? তুমি কি তাদের দুধ খাওয়াচ্ছ? দিতের এমন কোন ভয়ঙ্কর ঠুটকাটা কথায় মায়া ভারী লজ্জায় আড়ষ্ট হয়ে বসতো। সাথে এটাও ভাবলো, মায়ের জামাই রয়্যাল না, সে ভিন্ন নারীর সাথে এমন ফ্লার্টিং করে বেড়ায়। মায়ের চোখ মুখ লজ্জার থেকে কষ্টের সাপ স্পষ্ট হলো। বাড়ি হতাশ গলায় বলল, আপনার বাচ্চারা দুষ্ট, আপনার মতনই। না জান, এই ক্রেডিট তুমি নাও, আমার বাচ্চার মার মতোই নটি হয়েছে। মায়া যখন হৃদের সাথে কথাই পেরে উঠছিল না, তাই অবশেষে হার মেনে বলল, আপনি আমাকে চিনেন? কেন চিনব না? তুমি মাত্রই আমার জন্ম নেওয়া বাবুদের আম্মু, তোমাকে না চিনলে হবে বলো? মায়া হতাশায় মুখ ভার করে চুপ করে রইল। মনটা খারাপ, মায়ের স্বামী অপরিচিত নাম্বারেও মেয়েদের সাথে ফ্লার্টিং করে বেড়ায়। এই কষ্ট মায়া কোথায় রাখবে? মায়ের কলিজাটা ভীষণ পুড়ছে, সে আর কথাই বলবে না। মায়াকে হুট করে চুপ হয়ে যেতে দেখে হৃদ বলল, কি ম্যাডাম, কথা শেষ? স্টক খালি? হুম। তো এরকম ফাজলামো কি আমার সাথেই প্রথম, নাকি লিস্টে আরও আছে? আপনিই প্রথম, আর আমি যেন শেষ হই। মনে রাখবেন। মায়া চমকে উঠল। তার মানে লোকটা ওকে চিনে এতক্ষণ কথা বলছিল, কিন্তু কিভাবে চিনলো? মায়া তো পরিচিত হয়নি। তাহলে? মায়া অতর্য গলায় তখনই জানতে চেয়ে বলল, আপনি আমাকে কিভাবে চিনলেন? আমি তো পরিচয় দেইনি। আপনার কাছে না আমার জন্য কঠিন কিছু না ম্যাডাম, বরং সহজভাবেই চিনে কথা বলেছি। তবে ওয়ার্নিং দিচ্ছি, এরকম ফাজলামো যেন অন্য কোনো ছেলের সাথে না হয়, নয়তো থাপড়িয়ে গাল ফাটিয়ে ফেলবো, স্টুপিড। মায়া মিনমিন করে বলল, আপনি খালি বকা দেন, গুরুত্ব দেন না। গুরুত্ব আগে অর্জন করো, তারপর। কল রিসিভ না করলে অর্জন করব কিভাবে? জানি না। হৃদ একইভাবে উদাস গলায় বলল কথাটা। মায়া হৃদের কথায় কষ্ট পেয়ে বলল, আমার মন পড়ে আপনার জন্য। মায়ার যেন হুট করে হৃদের মনের কথাটা বলে ফেলল। মন তো তারও পড়ে বউর জন্য। হৃদ ভূতা মুখে কতক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থেকে স্বভাবগতভাবে তেরামি করে বলল, এসব মিথ্যা নাটকের ভাষা আমি বুঝে না, রাখছি। হৃদ কল কাটতেই মায়া ঠুট উল্টাই। লোকটা যে তেরা স্বভাবের হবে মায়া এতদিন বেশ কয়েকবার বুঝতে পেরেছে। আজকে তার প্রমাণ হলো, লোকটা আসলেই তেরা মানুষ। এই লোকটাকে সোজা বানাতে বানাতে মায়ার না আবার বাঁকা হয়ে যায়, আল্লাহ জানে। তখনই রানা দিয়া ব্যস্ত গলায় মায়াকে বলল, মায়া, তোর স্বামী তো দুরন্তর লোক। পরিচিত নাম্বার থেকেও অপরিচিত নাম্বার থেকেও তোকে কেমন চট করে ধরে ফেললো। হুম। কেমন হতাশায় বাড়ি নিঃশ্বাস ফেললো মায়া। এই জামাইয়ের খোঁজ সে ইহজীবনেও পাবে কিনা আল্লাহ জানে। তারপর তারপর দিনগুলো একইভাবে কাটছে। নিকট স্বামীকে খোঁজ না পাওয়ায় উদাসীনতায় যেন মায়া দিন দিন বাড়ছেই। জিৎ মায়ের সাথে ফোনে কথা বলে না। ওই একদিনের অপরিচিতভাবে ফোন আলাপ হয়েছিল, ব্যাস এতটুকুই। তারপর আরেকটা মাস কিভাবে কিভাবে যেন কাটলো। মায়া জয় আরিফের সঙ্গে বাড়িতে এসেছে বড় বোনের বিয়ে উপলক্ষে। ফাহাতের বাবাকে নিয়ে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফিরেছে। ওটা 1 সপ্তাহ হলো। ফাহাতের বাবা এখন পুরোপুরি সুস্থ না হলেও মোটামুটি ঠিকঠাক তিনি। ওনার চিকিৎসা এখন বাংলাদেশে ডাক্তাররা আওতায় আছে, ওষুধ চলছে আর কি। মায়ার পরিবারের সবাই গিয়েছিল ফাহাদের বাবাকে দেখতে, মুক্তা যায়নি। আর যায়নি মায়া আর জুই। ওদের না যাওয়ার পেছনে কারণ ছিল অবশ্য। দুই পরিবারের মানুষজন বসে আলাপ আলোচনা করে মুক্তা আর ফাহাদের আনুষ্ঠানিক বিয়ের ডেট ফিক্স করলো। সেই জন্য সামনের শুক্রবার বাদ রেখে এরপরে শুক্রবার বিয়ে। মায়া বাড়িতে বেশ হইচই কাণ্ড। মায়া জুই কত খুশি বোনের বিয়ে বলে কথা। খুশিতে আত্মহারা হয়ে লম্বা লিস্ট বানিয়েছে বিয়েতে কি কি কেনাকাটা করবে তা নিয়ে। মায়ের বাবা খানিকটা চিন্তিত মুখে ছোট মেয়ের মায়ার উল্লাস দেখলেন। তিনি বেশ কয়েকদিন ধরে একটা বিষয় নিয়ে চিন্তিত। ওনার ছোট ভাই জামাল সাহেবের সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে। তিনি বড় ভাই শফিকুল ইসলামের উপর দায়ভার চাপিয়ে দিয়েছে, যা ভালো মনে হয় তাই করতে। আপাতত শফিকুল ইসলাম তিনি দ্বিধায় ভুগছেন বলে ওনার বড় ছেলে আরিফকে ডেকে পাঠালেন জরুরি তলবে। খাবার টেবিলে সবাই বসে। মায়া জুই খেয়ে দিয়ে আগে আগে চলে গেল রুমে বোনের বিয়ের কেনাকাটা বাজারজাত তালিকা করতে। সেই ফাঁকে খাবার টেবিল খালি পেয়ে মনের কথাগুলো পরিবারের সামনে রাখতে চাইলেন শফিকুল ইসলাম। প্রথমে তিনি ছেলের মনোযোগ আকর্ষণ করে গলাজেরে বললেন, আরিফ, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। বাবার কথায় খাওয়া থেকে মুখ উঠিয়ে উঠালো না আরিফ, বরং খেতে খেতে একইভাবে বলল, আমি শুনছি বাবা, বলো।
শফিকুল ইসলাম এক পলক উপস্থিত সকলের দৃষ্টি প্রকট করে নিল। ছোট ভাই জামাল ব্যতীত কেউ ওনার আপাতত তেমন মনোযোগ নয়। ওনার স্ত্রী ছেলে মেয়েদের বেড়ে খাওয়াচ্ছেন, ছোট ভাইয়ের বউ আরিফের পাতে তরকারি তুলে দিচ্ছে। এমন অবস্থায় ওনার কথাগুলো বলা অনুচিত হবে কিনা জানা নেই। তারপরে তিনি গম্ভীর গলায় বালিয়ে আওয়াজে বললেন, মায়ের জন্য চেয়ারম্যান সাহেবের বড় ছেলে বিয়ের প্রস্তাব এসেছে, আমি তাতে মত দিয়েছি। অমনোযোগী চোখগুলো হঠাৎ করে চমকে উঠে শফিকুল ইসলামের দিকে তাকালো একত্রে সবাই। প্রত্যেকের চেহারা দেখেই বোঝা যাচ্ছে সবাই বেশ চমকিয়েছে ওনার কথায়। উনি একত্রে এতগুলো মানুষের দৃষ্টি পড়ে খানিকটা অপ্রস্তুত হলো। এর মধ্যে আরিফ অসন্তোষ গলায় আওড়ালো, মায়া এখনো এসব কিছুর জন্য ছোট বাবা, মাত্রই আমরা মুক্তার বিয়েটা দিচ্ছি, এর মধ্যে মায়ের বিয়ের কথা আসতো থেকে? তাছাড়া তুমি এসব বিষয়ে মত দাও কিভাবে? মায়া সবার ছোট, ও ওর বড় জুয়ের বিয়ে নিয়ে আমাদের এখনো চিন্তা করিনি, সেখানে মায়ের বিয়ের কথা কিভাবে চিন্তা করো তুমি? ছেলের রাগান্বিত মুখটার দিকে তাকিয়ে শফিকুল ইসলাম ভারী গলায় বলল, চেয়ারম্যান সাহেবের বড় ছেলেকে তোমাদের অচেনা নয় আরিফ, দেখাশোনা লেখাপড়ায় বেশ দারুণ ছেলেটা, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আচার ব্যবহারে বেশ অমায়বিক। ছেলেটা স্টুডেন্ট ভিসা পেয়ে আমেরিকা যাচ্ছে, ওইখানে পড়াশোনা শেষ করে গ্রিন কার্ড পেয়ে বাংলাদেশে আসতে আরো 5 বছর লাগবে। সেজন্য ওনারা চাচ্ছিলেন ছেলের বিয়ে করিয়ে রাখতে মায়ের সঙ্গে, যাতে ওইখানে কাবিননামা দেখিয়ে বউয়ের জন্য ভিসা পাওয়া যায়। আরিফ তাতে তীব্র অমত পোষণ করে বলল, সামান্য একটা ভিসার জন্য তুমি মায়ের বিয়ে এক্ষুনি দিতে চাও বাবা? মায়া এখনো ছোট মানুষ, 18 হয়নি। এসব বিয়ের ঝামেলায় ওকে এই মুহূর্তে টানলে পড়াশোনার ক্ষতি হবে। আগে পড়াশোনা শেষ করুক, ততদিনে না হয় ছেলেও পড়াশোনা শেষ করে আমেরিকা হয়ে ফিরুক, তারপর না হয় বুঝ পরামর্শ করে দুজনের সম্মতি বিয়ে দেওয়া হলো বাবা। আরিফের কথায় অনীহা পোষণ করলো জামাল সাহেব ও শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম কিছু বলবে তার আগে জামাল সাহেব আরিফের উদ্দেশ্যে বললেন, এরকম ভালো সম্বন্ধ হাতের কাছে পেয়ে ফেরানোটা উচিত হবে না আরিফ। তাছাড়া আমরা এক্ষুনি মায়েকে বিয়ে দিয়ে বিদায় করে দিচ্ছি না। চেয়ারম্যান সাহেবের বংশ ভালো, ছেলেটাও ভালো, আমাদের হাতের কাছেই ছেলে, কত নম্র ভদ্র। তাছাড়া ওরা শুধু চাচ্ছে দুই পরিবারের মধ্যে আকত করিয়ে রাখতে। মায়া এক্ষুনি সংসার শুরু করবে না, ছেলে দেশে ফেরার পর আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে মায়াকে। আমরা কেউ মায়ের খারাপ চাই না আসিফ। আরিফ, বাপ চাচার কথা একেবারে ফেলে না দিয়ে তুমি কিছুদিন সময় নাও, চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলো, ছেলেটাকেও পরখ করো। যদি তোমার কিছুতে খারাপ মনে হয় তখন না হয় আমাদের সম্বন্ধটা ফিরিয়ে দিব, কিন্তু কোনো যাচাই বাছাই না করে হুট করে বিয়েটা ফিরিয়ে দেওয়া ঠিক হবে না। আর আমি ভাই আমি আর ভাই বিয়েটা নিয়ে বেশ কয়েকবার যাচাই করেছি, খারাপ কিছু চোখে পড়েনি। তুমি এইবারের বড় ছেলে, এবার দায়িত্ব তোমার, তুমি ছেলেটা নিয়ে যাচাই বাছাই করো। মুক্তার বিয়েটা পর্যন্ত অন্তত সময় নাও, মুক্তার বিয়েটা পর না হয় আমাদের জানাও তোমার মতামত কি। তবে আমার আশা কো- তবে আমি আশা করব তুমি ভুল কোনো সিদ্ধান্ত নেবে না, চলবে।